হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা বিপি কনস্টেবল, কেপি কনস্টেবল আর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে আপকামিং ভ্যাকেন্সি, যেটা গ্রুপ সি আর গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সির জন্য আসছে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে জিকে সেট। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এখন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ রিপিট হচ্ছে। তো এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারো পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, প্রথম প্রশ্ন আছে, দেখো, অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, বারবার রিপিট হয় প্রশ্ন। দেখো, ইউপি পিএসসি 2006 এসে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এই প্রশ্ন বারবার এসেছে। তো অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন কে? পানিনি, ঠিক আছে। অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছেন? পানিনি। তারপর 2 নম্বর প্রশ্ন কি আছে, দেখো, নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল? তাহলে এই যে প্রশ্নটা আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত, এরকম টাইপের প্রশ্ন করে দিবে তোমাদের, ঠিক আছে। যে এলাহাবাদ প্রশস্তি কার সঙ্গে সম্পর্কিত, তো প্রশ্নটা ঘুরিয়ে দেয়। দেখো তো, অশোক, মহাপদানন্দ, সমুদ্রগুপ্ত আর চন্দ্রগুপ্ত মৌর্য। তো ডাব্লিউপিএসআই যে একটা প্রশ্ন ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিবে। কিছু প্রশ্ন সোজা থাকবে, কিছু প্রশ্ন একটু ডিপলি থাকবে। তাহলে এখানে এলাহাবাদ প্রসেস সম্পর্কিত আছে কার সঙ্গে? সমুদ্রগুপ্তের সঙ্গে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তা দেখো, নিচের কে সংস্কৃত ব্যাকরণ লিখেছেন? তাহলে সংস্কৃত ব্যাকরণ কে লিখেছেন? তাহলে অপশন সি আছে পানিনি। তাহলে সংস্কৃত ব্যাকরণ কে লিখেছেন, এক কথায় মনে রাখবে, তাহলে অপশন কে পানিনি, ঠিক আছে। তারপরে এখানে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখো 4 নম্বর প্রশ্ন, রামচরিত কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রামচরিত কার লেখা, রামচরিত মানস কার লেখা? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটা কিন্তু এসেছিল, হ্যাঁ, পরীক্ষায়। কালিদাস, তুলসীদাস, বাণভট্ট, সন্ধ্যাকর নন্দী। তাহলে রামচরিত কার লেখা হচ্ছে? অপশন ডি হচ্ছে সন্ধ্যাকর নন্দী। অপশন ডি হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, দশকুমার চরিত লিখেছেন কে? দশকুমার চরিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। দশকুমার চরিত কে লিখেছেন? দণ্ডী। দশকুমার চরিত কে লিখেছেন? দণ্ডী। তারপর নেক্সট প্রশ্ন চলে যাব, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখ, উত্তর রামচরিত কার লেখা? খুব ইম্পর্টেন্ট। উত্তর রামচরিত কার লেখা? হর্ষ, তুলসীদাস, শূদ্রক, ভবতী। তাহলে অপশন ডি হবে ভবতী। তোমার একটা আমি এখানে শর্ট ট্রিক বলি, যখন প্রশ্ন করবে, যদি প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে যে অপশনটা প্রথমে আসবে সেই অপশনটাই উত্তর হবে। কিন্তু কিছু কিছু প্রশ্ন ডাউট হয়ে যায়, তখন প্রথমে যে অপশনটা উত্তর আসবে সেটা কিন্তু তোমরা টিক মারবে, ঠিক আছে। যদি পরীক্ষায় জানা প্রশ্ন কিন্তু ভুল হয়ে যায়, সেই জন্য বললাম। 7 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি? তাহলে মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি? ইন্ডিকা, ঠিক আছে। এবারে অনলাইনের হিসেবে মুখস্থ করে নেবে তোমরা। 8 নম্বর প্রশ্ন দেখো কি আছে এখানে, নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? এই যে কাশ্মীরের ইতিহাস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কাশ্মীরের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কাশ্মীর ইতিহাস কার জানা যায়? তার রাজদরবার থেকে কিন্তু কাশ্মীরের ইতিহাস জানা যায়, ঠিক আছে। 9 নম্বর দেখো, শূদ্রকে মৃচ্ছ কোটি কম হলো কি? এই যে এই প্রশ্নটা এটাও দেওয়া, মৃচ্ছ কোটি কম কার লেখা? তাহলে শূদ্রকলা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তাহলে এটা শূদ্রকের লেখা। তাহলে প্রশ্ন দিতে শূদ্রকের লেখা অপশন দিতে পারে, বিভিন্ন রকম অপশন দিতে পারে। তাহলে এটা হবে মুচ্ছকটিকম। এটি হচ্ছে একটা কি নাটক, মনে রাখবে, এটা কি একটা নাটক। মুচ্ছকটিকম হচ্ছে একটা কি নাটক। তারপর নেক্সট প্রশ্ন কি আছে, দেখো, পঞ্চতন্ত্র। এই যে পঞ্চতন্ত্র আছে না, পঞ্চতন্ত্র কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। তাহলে পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। 11 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রাচীন ভারতে কোন লিপি ডান দিক থেকে, এই যে খুব ইম্পর্টেন্ট, ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? তাহলে এই যে লিপিটা, ভারতে কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? খরষ্ট লিপি। তাহলে এই যে লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, কোন লিপি? খরষ্ট লিপি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, নিচে কোন জোড়াটি সঠিক নয়? এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের দিবে, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন দিবে। দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয়? হাল, সাক্ষ্য সপ্তশতী, কৌটিল্য অর্থশাস্ত্র, বাণভট্ট বুদ্ধচরিত, কালিদাস অভিজ্ঞান শকুন্তলম। এখানে কিন্তু কালিদাস অভিজ্ঞান শকুন্তলম ঠিকই আছে, শকুন্তলম, কালিদাস শকুন্তলম। কৌটিল্য অর্থশাস্ত্র তোমরা জানো, হাল, সাক্ষ্য সপ্তশী, এটা একটু না জানার মতোই। তাহলে বাণভট্ট হর্ষচরিত, ঠিক আছে। বাণভট্ট কার লেখা? বুদ্ধচরিত আছে, তাহলে এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। এটা উত্তর হবে। এখানে দেখবে কোনটি নয়, এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। মানুষ
পরীক্ষার সময় এটা কিন্তু গোল পাকিয়ে যায় সবারই, পরীক্ষাতে বেশিরভাগই। 13 নম্বর প্রশ্ন দেখো, খরষ্ট লিপি উদ্ভব হয়েছিল, খরষ্ট লিপি উদ্ভব হয়েছিলেন সংস্কৃত, আরামিকে, ব্রাহ্মী না চিত্রলিপি? এই যে খরষ্ট লিপি একটা কি আরামিক, ঠিক আছে, খরষ্ট লিপি হচ্ছে একটা আরামিক। 14 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি ভারতীয় ওষুধের বিশ্বকোষ হিসাবে বিবেচিত হয়? এই যে ওষুধের বিশ্বকোষ বিবেচিত হয়েছিলেন কে? খুব ইম্পর্টেন্ট, চরক সংহিতা। তাহলে ওষুধের বিশ্বকোষ হিসাবে বিবেচিত হয়েছিলেন কে? চরক সংহিতা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, এই যে ব্যাকট্রিক গ্রিকদের সম্পর্কে জানা একমাত্র উপাদান কি? মুদ্রা। এই যে ব্যাকট্রিক গ্রিকদের সম্পর্কে জানার একমাত্র উপাদান কি? মুদ্রা। যে মুদ্রা থেকে কিন্তু বিভিন্ন তোমারই জানা যায়, আগে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেটা জানা যায়। তারপর নেক্সট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন। তাহলে এখানে কুষাণরা, এই যে অপশনগুলো আছে, গ্রিকরা, কুষাণরা, মৌর্যরা, চোলরা, তাহলে কিন্তু হবে কুষাণরা। তাহলে ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কারা প্রচলন করে? ইন্দো গ্রিকরা হবে, ঠিক আছে। কিন্তু ইন্দো গ্রিকরা, এখানে গ্রিকরা আছে, ঠিক আছে, অপশন আছে গ্রিকরা, অপশনে দেখো, অপশনে কি আছে? গ্রিকরা, এখানে কুষাণরা। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে কুষাণরা হবে, ঠিক আছে, তোমরা কমেন্টে লিখবে। আর যে ইন্দো গ্রিকরা থাকলে ইন্দো গ্রিকরা হতো, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন দেখো, মিনন্দ পনহ কার লেখা? মিলিন্দ পানহ কার লেখা? উচ্চারণ একটু যদি কোনো থাকে তো একটু নিজেদের একটু কম্প্রোমাইজ করে নিও। মিলিন্দ পানহ কার লেখা? নাগসেনের লেখা। মিলিন্দ পানহ কার লেখা? নাগসেনের লেখা। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, দেখো, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? এই যে ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? বৌদ্ধদের। এটা কিন্তু প্রশ্ন দেয়। আবার প্রশ্ন দেয়, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? খুব এসেছে কিন্তু প্রশ্ন, ত্রিপিটক। এটি কোন ভাষায় লেখা? পলি ভাষায় লেখা। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে এরকমভাবে দিয়ে থাকে পরীক্ষায়। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? পলি ভাষায় লেখা, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কাকে প্রিন্স অফ পিলোগ্রাম বলা হয়? কাকে প্রিন্স অফ পিলোগ্রাম বলা হয়? হিয়াংসাং। তো কাকে প্রিন্স অফ পিলোগ্রাম বলা হয়? হিয়াংসাংকে বলা হয়। কাকে প্রিন্স অফ পিলোগ্রাম বলা হয়? হিয়াংসাংকে বলা হয়। তারপর নিচে দেখো, নিচে কোন গ্রন্থটি পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে? এই যে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা কিসে বর্ণনা করা হয়েছে? ইন্ডিকা। পরীক্ষা দিতে পারে যে ইন্ডিকা কোথাকার শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে, এইভাবে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দিয়ে দিতে পারে। তাহলে যে এই যে ইন্ডিকা কোথাকার শাসন ব্যবস্থা সম্পর্কে আছে? পাটলিপুত্রের। এই ইন্ডিকা লিখেছিলেন কে? মেগাস্থিনিস, ঠিক আছে। ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে মেগাস্থিনিস, এইভাবে প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তারপর খুব ইম্পর্টেন্ট 21 নম্বর প্রশ্ন দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র বিষয়বস্তু কি ছিল? এই যে অর্থশাস্ত্র, কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র, পরীক্ষা পড়ে যে অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে কৌটিল্য। এই অর্থশাস্ত্রের যে গ্রন্থ ছিল, এর বিষয়বস্তু কি ছিল? সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ঠিক আছে, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন। তাহলে এখানে কি ছিল? একটা রাজনৈতিক জীবনের সম্পর্কে কিন্তু বর্ণনা করা ছিল, ঠিক আছে। তারপর দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয়? মৃচ্ছকটিক শূদ্রক, এটা কিন্তু আমরা করে ফেললাম। হর্ষচরিত বানভট্ট, এটাও কিন্তু করে নিলাম। বুদ্ধচরিত কার লেখা? এই বসুমিত্র, ঠিক আছে। আর কল্পসূত্র ভদ্রবাহু, সবই ঠিক আছে, কিন্তু এটাই ভুল আছে। তাহলে বুদ্ধচরিত কার রচনা? অশ্বঘোষ। বুদ্ধচরিত কার রচনা? অশ্বঘোষের রচনা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন দেখো, জৈন ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছিল কোন ভাষায়? তাহলে এই যে জৈন ধর্মগ্রন্থি লেখা হয়েছিল কোন ভাষায়? প্রাকৃত ভাষায়, ঠিক আছে। তো জৈন ধর্মগ্রন্থের নাম কি? তোমরা কিন্তু কমেন্টে লিখবে। এই যে জৈন ধর্মগ্রন্থের নাম কি? তোমরা কিন্তু কমেন্টে লিখবে। এটা কোন ভাষায় ছিল? প্রাকৃত ভাষায় রচিত ছিল। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের দিবে। দেখো নেক্সট, নিচের কোন শিলালেখেতে অশোকের পুরনো ব্যক্তিগত নাম পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট, অশোকের যে পুরনো ব্যক্তিগত নাম, যে অশোকের পুরো ব্যক্তিগত নাম পাওয়া যায় কোথা থেকে? মাস্কে থেকে। তাহলে অশোকের পুরো নাম কি ছিল? তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে লিখবে। তো অশোকের যেন এই পুরো ব্যক্তিগত নাম লেখা ছিল কোথায়? কোন শিলালেখাতে? মাস্কিতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের আগত বিদেশি পর্যটক প্রথম কে এসেছিলেন এখানকার মধ্যে? আলবিরনি, ফাইহেন, হিয়াংসাং, মেগাস্থেনিস। দেখলাম প্রথমে এখানের মধ্যে কে এসেছিলেন? মেগাস্থেনিস এসেছিলেন, ঠিক আছে। তাহলে মেগাস্থেনিস, এখানে দেখো 4 নম্বরে কে আছে? অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। মেগাস্থেনিস যেহেতু এসেছিলেন, তাহলে 4 নম্বরে সঠিক উত্তর হবে মেগাস্থেনিস। এভাবে কিন্তু নিতে পারো। মেগাস্থেনিস, তারপরে কে এসেছিলেন? হিয়াংসাং, তারপরে অলবিরনি, তারপরে ফাইহেন, তাই তো? সঠিক উত্তর হবে
তা না, মেগাস্তিনিস, তারপরে হিয়াংসাং না, ফাইহিয়ান হবে। হ্যাঁ, মেগাস্তিনিস এসেছিলেন প্রথমে, তারপরে ফাইহিয়ান, তারপরে হিয়াংসাং, তারপরে অলবেরনি। তাহলে দেখো এই অপশন দুটো কিন্তু একই ছিল। এইভাবে কিন্তু গন্ডগোল পাকিয়ে দেয়। এর কিন্তু ডব্লিউবিপি, যেন ডব্লিউবিপি এসআই কিন্তু এরকম একটা প্রশ্ন ছিল ইংরেজি থেকে, ইংরেজি টাইপের অঙ্কটা প্রশ্নটা ছিল জিআই থেকে। এই প্রশ্নটা এরকম টাইপের প্রশ্ন দিয়ে দেবে, কিন্তু প্রথমটা অপশন দেখে কিন্তু উত্তর মারবে না, ঠিক আছে? দেখো মেগাস্তিনিস, ফাইহিয়ান, হিয়াংসাং, অলবেরনি, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর এখানে। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন দেখো, ধ্রুপদী সঙ্গীতের প্রথম মুখ্য শিলালিপি কি? ধ্রুপদী, এই যে ধ্রুপদী সংস্কৃত, ঠিক আছে, সংস্কৃত প্রথম মুখ্য শিলালিপি হলো কি? তাহলে অপশনগুলো কি কি আছে দেখবো আমরা। রুদ্রদমনের, ঠিক আছে, রুদ্রদমনের। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 27 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, নিম্নলিখিত কোন উপাদান থেকে জানা যায় যে অশোক শ্রীনগর শহরটি নির্মাণ করেছিলেন? তাহলে এই যে অশোক শ্রীনগর শহরটি নির্মাণ করেছিলেন কোথা থেকে যাওয়া যায়? মহাবংশ, দিব্যদান, রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী কার লেখা? কমেন্টে লিখবে রাজতরঙ্গিনী কার লেখা, পরীক্ষাতে দিতে পারে কিন্তু। রাজতরঙ্গিনী কার লেখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই যে অশোক শ্রীনগর শহরটি নির্মাণ করেছিলেন, যে শ্রীনগর শহরটি অশোক নির্মাণ করেছিলেন, এটি কী থেকে জানা যায়? রাজতরঙ্গিনী, কাশ্মীরের ইতিহাস, রাজতরঙ্গিনী। এটি কে রচনা করেছিলেন? তোমরা কিন্তু কমেন্টে লিখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে, কমেন্টে লিখবে। তারপরে দেখো 28 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, তাহলে দেখো 28 নম্বরের প্রশ্ন, অজন্তা গুহাচিত্রে ছবি পাওয়া যায়। অজন্তা গুহাচিত্রে ছবি পাওয়া যায় কোথায়? রামায়ণে, জাতকে, মহাভারত না পঞ্চতন্ত্রে? এই যে মহাভারত কার লেখা, রামায়ণ কার লেখা, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। জাতক, এটাকে অজন্তা গুহাচিত্রে ছবি পাওয়া গেছিল জাতকে। পঞ্চতন্ত্র কার লেখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা পঞ্চতন্ত্র লিখেছি প্রথমে, এরকম একটা প্রশ্ন করিয়েছি। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা, ঠিক আছে, মনে রাখবে। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। 29 নম্বর প্রশ্ন দেখো, অশোকের শিলালেখাতে ব্যবহৃত ভাষাটি হলো কি? অশোকের যে শিলালেখাতে ব্যবহৃত ভাষা কি ব্যবহার করেছে? প্রাকৃত ভাষা। তো অশোকের শিলালেখাতে ব্যবহৃত ভাষাটির নাম হচ্ছে প্রাকৃত ভাষা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যাও, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদেরকে দাগ দিয়ে দিচ্ছি। নিম্নলিখিত কোন সম্রাট সভাকবি ছিলেন? বাণভট্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নলিখিত কোন সম্রাটের সভাকবি ছিলেন? নিম্নলিখিত কোন সম্রাটের সভাকবি ছিলেন? বাণভট্ট। বাণভট্ট কী লিখেছিলেন? হর্ষচরিত লিখেছিলেন। তাহলে এইখানে হর্ষচরিত কার লেখা? হর্ষবর্ধনের সম্বন্ধে লেখা, তাহলে হর্ষবর্ধন উত্তর হবে এখানে সঠিক উত্তর। তাহলে যেটা কোন সম্রাটের সভাকবি ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট, মনে রাখবে, এভাবে প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। তারপরে দেখো কি নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 31 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছেন কে? সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, জেমস প্রিন্সেপ। কত সালে? যদি পারো তোমার অবশ্যই কমেন্টে লিখবে। তাহলে এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের দেবে, খুব সুন্দর প্রশ্নগুলো কিন্তু। অশোকের শিলালিপিতে পাঠোদ্ধার করেছেন কে? জেমস প্রিন্সেপ। কত সালে? অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। হ্যাঁ, তারপর নেক্সট চলো 32 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত ছিল? তাহলে এই যে গুপ্ত যুগে স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত ছিল? দিনার নামে পরিচিত ছিল, ঠিক আছে। গুপ্ত যুগে স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে কি? দিনার নামে পরিচিত ছিল। গুপ্ত যুগে স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? দিনার নামে। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই আমি, 33 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতীয় মুদ্রাগুলি তৈরি হতো, যে প্রাচীন ভারতীয় যে মুদ্রাগুলি তৈরি হতো সোনা, রূপা, তামা, তামা ও রূপা দিয়ে। তাহলে প্রাচীন ভারতীয় মুদ্রাগুলি তৈরি হতো তামা ও রূপা দিয়ে, ঠিক আছে। প্রাচীন ভারতীয় মুদ্রাগুলি তৈরি হতো কী দিয়ে? তামা ও রূপা দিয়ে তৈরি হতো। 34 নম্বর প্রশ্ন দেখো, ন্যায়শাস্ত্র বা ন্যায়সূত্র কার লেখা? ন্যায়শাস্ত্র বা ন্যায়সূত্র কার লেখা? গৌতমের লেখা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। ন্যায়শাস্ত্র বা ন্যায়সূত্র কার লেখা? কার লেখা? গৌতমের লেখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন, আমি একটু সময়ের জন্য একটু প্রশ্নের অপশন যাচ্ছি না, তোমাদের একটু অল্প সময়ের মধ্যে প্রশ্নগুলো নোট করা হবে, যেহেতু সবই প্রশ্ন তোমাদের জানা, একটু রিভাইজের জন্য। মিলিন্দ পণ্হ হলো কি? একটা কোন গ্রন্থে? সংস্কৃত নাটক না জৈন গ্রন্থ না পলি গ্রন্থ না ফার্সি গ্রন্থ? এটা হচ্ছে পালি গ্রন্থ, ঠিক আছে। যে মিনন্দ পণ্হ কার লেখা? নাগসেনের লেখা। এটি একটা কোন গ্রন্থ? এটা কার লেখা? নাগসেন। নাগসেনের লেখা, এটা কোন গ্রন্থ? পলি গ্রন্থি। 36 নম্বর প্রশ্ন দেখো, ভবভূতি হলেন একজন কে?
সংস্কৃতি এগুলো কোনো জানার দরকার নেই, এগুলো একটু স্কিপ করে বেরিয়ে যাবে সময়ের জন্য। তারপরে দেখো নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবারে প্রশ্ন রিপিট হয় এরকম টাইপের প্রশ্ন। দেখো বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের লেখা, ঠিক আছে। তারপর 38 নম্বর প্রশ্ন দেখো, কলহল রাজতরঙ্গ গ্রন্থটি লিখেছিলেন। এই যে আমি এর আগে বললাম রাজতরঙ্গ গ্রন্থের রচয়িতাকে কাশ্মীর ইতিহাস জানা যায়, অশোক যে শ্রীনগর শহরটি প্রতিষ্ঠাতা করেছিলেন, তাহলে কোথা থেকে জানা গেছিল? রাজতরঙ্গিনী থেকে। এই রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে কলহল, ঠিক আছে। তাহলে এই কলহল রাজতরঙ্গ গ্রন্থের রচয়িতা রাজতরঙ্গ, এখান থেকে শ্রীনগর, যে শ্রীনগর শহরটি, শ্রীনগর শহরে জানা, এই শ্রীনগর শহরটি প্রতিষ্ঠা করেছে সম্রাট অশোক, ঠিক আছে, অশোক। তারপরে দেখো 39 নম্বরে দেখো প্রশ্ন কি আছে, 39 নম্বর, ধাতু সংহার এর রচয়িতাকে? ধাতু সংহার এর রচয়িতাকে কালিদাস, ধাতু সংহার এর রচয়িতাকে কালিদাস, ধাতু সংহারের রচয়িতাকে কালিহার, ঋতু সংহার রচয়িতাকে কালিদাস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। তারপরে দেখো 40 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে গবেষণার জন্য বিখ্যাত? এগুলোর মধ্যে যে প্রাচীন ভারতের ইতিহাস গবেষণা সম্পর্কের জন্য বিখ্যাত, প্রাচীন ভারতের ইতিহাস গবেষণার জন্য বিখ্যাত কে ছিলেন? রামচরণ শর্মা। তো রামচরণ শর্মা প্রাচীন ভারতের ইতিহাসে গবেষণার জন্য বিখ্যাত ছিলেন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, 41 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটিতে বৌদ্ধ ধর্মতত্ত্ব সম্বন্ধে উল্লেখ আছে? বৌদ্ধ ধর্মতত্ত্ব সম্বন্ধে উল্লেখ আছে। তাহলে এখানে জাতক, শতপথ, উপনিষদ না ধম্মপদ? তো অপশন ডি হবে সঠিক, ধম্মপদ। 42 নম্বর সঠিক উত্তর দেখো, নিম্ন কি আছে, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষার লিখেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মিতাক্ষার গ্রন্থের রচয়িতাকে? এবার প্রশ্ন দিতে পারে, মিতাক্ষার গ্রন্থের রচয়িতাকে, মিতাক্ষরা গ্রন্থের রচয়িতাকে, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে সঠিক, বিজ্ঞান। এগুলো কিন্তু অপশন না দেখেই করতে হবে, প্রশ্ন কিন্তু সেই লেভেলের প্রশ্ন। তারপরে দেখো কি আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত কোন সম্রাটের সাথে নাসিক প্রশস্তি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে নাসিক প্রশস্তি কার সঙ্গে সম্পর্কিত? গৌতমীপুত্র নাম কি? সাতকর্ণী, ঠিক আছে। নাসিক প্রশস্তি গ্রন্থের রচয়িতা গৌতমীপুত্র, ঠিক আছে, মনে রাখবে। তাহলে গৌতমীপুত্র সাতকর্ণী, নাসিক প্রশস্তি গ্রন্থের রচয়িতা গৌতমীপুত্র সাতকর্ণী। এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এমনভাবে মনে রাখবে যেন প্রশ্ন দেখা মাত্র উত্তর বেরিয়ে আসে, তাহলে তোমাদের পরীক্ষাতে কিন্তু ভালো একটা মার্কস বেরিয়ে আসবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, বৃহৎ সংহিতা কার লেখা? আর্যভট্ট, বরাহমিহির, অমর সিং, বিল হল। তাহলে বৃহৎ সংহিতা কার লেখা? বরাহমিহির, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃহৎ সংহিতা কার লেখা? বরাহমিহির। 46 নম্বর প্রশ্ন, কবি জয়দেব গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? তাহলে কবি জয়দেব গীতগোবিন্দ কোন ভাষায় রচিত ছিল? সংস্কৃত ভাষায়। তাহলে সংস্কৃত ভাষায় গীতগোবিন্দ কাব্য রচনা করেছিলেন। তাহলে এই যে গীতগোবিন্দ কাব্য কোন ভাষায় রচিত ছিল? সংস্কৃত ভাষায়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 47 নম্বর প্রশ্ন, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগে মনীষী ছিলেন? আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগে মনীষী ছিলেন? গুপ্ত যুগে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগে মনীষী ছিলেন? গুপ্ত যুগে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দেখো এই প্রশ্নটা দেখো, 48 নম্বর প্রশ্ন, ফাইহেন ও হিয়েং সাং রাজত্বকালে এসেছিলেন। ফাইন কার সময় এসেছিলেন? বিক্রমাদিত্য। ফাইহেন এসেছেন বিক্রমাদিত্য, আর হিয়েং সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়, ঠিক আছে। তাহলে ফাইহেন কার সময় এসেছিল? বিক্রমাদিত্যের সময়, আর হিয়েং সাং হর্ষবর্ধন। তাহলে ফাইহেন কার সময় এসেছিল? বিক্রমাদিত্য, আর হিয়েং সাং এসেছিলেন কার সময়? হর্ষবর্ধনের সময়। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 49 নম্বর, কম্ব রামায়ণ কোন ভাষায় রচিত? কম্ব রামায়ণ কোন ভাষা? তামিলি ভাষায় রচিত। তাহলে কম্ব রামায়ণ কোন ভাষায় রচিত? তামিলি ভাষায় রচিত। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 51 নম্বর প্রশ্ন, লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কি বলা হয়? এপিগ্রাফি বলা হয়। খুব ইম্পর্টেন্ট, এক কথায় মনে রাখবে এগুলো। লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কি বলা হয়? যে লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কি বলা হয়? এপিগ্রাফি বলা হয়, এপিগ্রাফি বলা হয়। লিপির পাঠোদ্ধারকে কি বলা হয়? এপিগ্রাফি বলা হয়। তারপর নেক্সট 52 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 52 নম্বর, বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতি হলো কি? নিউমিসমাস্টিক বলা হয়, নিউমিসমেটিক্স বলা হয়। যে এই যে মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করা, ঠিক আছে,
তাহলে এর আগের প্রশ্ন ছিল লিপির পাঠোদ্ধার। লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কি বলে? এপিগ্রাফি বলা হয়। আর এখানে প্রশ্ন আছে কি দেখো, মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করা। হ্যাঁ, প্রাচীন মুদ্রা যে পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতি হলো নিউমিসমেটিক্স বলা হয়। নিউমিসমেটিক্স বলা হয়। দেখো আরও প্রশ্ন আছে এখানে, প্রাগৈতিহাসিক ও প্রস্তর যুগ। এখান থেকে কিছু প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো বারবার কিন্তু এসেই থাকে, খুব সোজা প্রশ্ন। মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শেখে, কোন ধাতুর ব্যবহার শিখেছিল? প্রথম তামার ব্যবহার শিখেছিল, এবং তামা এবং টিন মিশিয়ে তারপরে ব্রোঞ্জ তৈরি করেছিলেন। হ্যাঁ, তাহলে মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখে, কিসের ব্যবহার শিখেছে? তামার ব্যবহার শিখেছিল। ঠিক আছে, তারপরে দেখো নিচের কি প্রশ্ন আছে, 2 নম্বর, নিচের কোনটি চ্যালকোপ্যাথিক এজ নামে পরিচিত ছিল? চ্যালকোপ্যাথিক এজ, তার নিচের কোনটি চ্যালকোপ্যাথিক এজ নামে পরিচিত? তাহলে চ্যালকোপ্যাথিক এজ হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। তাহলে চ্যালকোপ্যাথিক এজ হচ্ছে একটা কি তাম্রপ্রস্তর এজ নামে পরিচিত ছিল। তারপর নেক্সট প্রশ্ন দেখো, বয়ন শিল্পের জন্য কার্পাস বা তুলা প্রথম উৎপাদিত হয়। যে এই বয়ন শিল্প, ঠিক আছে, বয়ন শিল্পের জন্য কার্পাস বা তুলা প্রথম উৎপাদিত হয়েছিল কোথায়? মিশর, ভারত, মেসোপটেমিয়া। এখানে কিন্তু কেউ মিশর করে দেয়, কিন্তু এটা হবে কি ভারত। অপশন সঠিক হবে ভারত। তাহলে বয়ন শিল্পের জন্য কার্পাস বা তুলা প্রথম উৎপাদিত হয়েছিল কোথায়? ভারতে। ঠিক আছে, বয়ন শিল্পের জন্য কার্পাস বা তুলা প্রথম উৎপাদিত হয়েছিল কোথায়? ভারতে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বয়ন নির্ধারণ কার্বন ডেটিং ব্যবহার হয়? এই যে প্রশ্নটা কিন্তু তোমাদের WBSI এসেছিল। কার্বন ডেটিং, ঠিক আছে, কার্বন ডেটিং। আর একটা কী যেন ছিল, আমার প্রশ্নটা মনে পড়ছে না। জীবাশ্ম জ্বালানির জন্য, জীবাশ্ম যে থেকে এরকম টাইপের একটা প্রশ্ন ছিল WBSI, আমার মনে পড়ছে না ঠিক। নিচের কোনটি বয়স নির্ধারণ কার্বন ডেটিং ব্যবহার কি নিচের কোনটিতে জীবাশ্ম থেকে একটা বয়স নির্ধারণ করার জন্য কার্বন ডেটিং ব্যবহার করা হয়? তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 5 নম্বর কি আছে দেখো, যে ভক্ষ্য শস্যের উপাদান প্রথম শুরু হয়, যে ভক্ষ্য শস্য এর উপাদান প্রথম শুরু হয় নবপ্রস্তর যুগ থেকে। আরেকটা প্রশ্ন দেখো এখান থেকে, দেখো 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতে কৃষি কাজে প্রাচীনতম চিহ্ন বহন করে? এই যে ভারতে কৃষি কাজে প্রাচীনতম চিহ্ন বহন করেছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতে কৃষি কাজে প্রাচীনতম চিহ্ন বহন করেছেন? মেহেরগড়। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে তুলে দেবে। ঠিক আছে, এখান থেকে দেখো, প্রাচীন প্রস্তর যুগে মানুষের গুহাবাসের নিদর্শন মিলেছে কোথায়? ভীমবেটকায়। তাহলে প্রাচীন প্রস্তর যুগে মানুষের গুহাবাসের নিদর্শন মিলেছে কোথায়? ভীমবেটকায়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে লিখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমরা কিন্তু নেক্সট আরও কিন্তু অন্য অধ্যায় থেকে আমরা কিন্তু যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আর ভিডিও বড় করবো না। তারপরে আমরা হরপ্পা সভ্যতা থেকে প্রশ্ন নিয়ে আসবো। হ্যাঁ, হরপ্পা সভ্যতার যে প্রশ্নগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে, সেগুলো থেকে কিন্তু আমরা নিয়ে আসবো। হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, এইভাবে একটা একটা করে ক্লাস কিন্তু তোমাদেরকে দিব। হয়তো যদি পারি দিনে একটা দুটো করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।